নমস্কার, আমি সুমিত চৌধুরী, দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আপনারা জানেন যে শূন্যের গেরোর মধ্যেও সিপিআইএম এবার 2026-এর বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে তুমুল লড়াইয়ের মধ্যে ফিরে এসেছে এবং এরকম একটি হটবেডের নাম হচ্ছে উত্তর 24 পরগনার কামারহাটি বিধানসভা। যে বিধানসভার পুরনো দুর্গ উদ্ধারের জন্য সিপিআইএম নেতৃত্ব ভরসা করেছেন প্রাক্তন বিধায়ক এই কেন্দ্রেরই এবং বহু যুদ্ধের পরীক্ষিত ঘোড়া মানস মুখার্জির উপরে। আমরা এই নির্বাচনে যুদ্ধের হাওয়া কীরকম এ নিয়েই কথা বলছিলাম সিপিআইএম প্রার্থী মানস মুখার্জির মুখোমুখি। চলুন আমরা সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই মানস মুখার্জির সঙ্গে আমাদের সেই প্রাসঙ্গিক কথোপকথন। মানসদা, এবারকার নির্বাচনে 2026, এর আগে 2016-তে আপনি শেষ জিতেছেন, 2021 এবং 2024 দুটো পরপর ডিফিট আছে। 2021 আমি দাঁড়াইনি, আপনি দাঁড়াননি, আপনার দলের কথা, সিপিআইএম এর কথা বলছেন। এবার 2026-এ আপনাকে ফিরিয়ে আনা হয়েছে বা আপনি ফিরে এসেছেন, কি মনে করছেন? প্রথম বাক্যটাই ঠিক, ফিরিয়ে আনা হয়েছে। এবং ফিরিয়ে আনা হয়েছে তো জেতার জন্য, এই সিটটা উদ্ধার করার জন্য। যেখানকার কমিউনিস্ট আন্দোলন 1938 সালে এই অঞ্চলে ছিল সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই সিটটা তো আমাদের উদ্ধার করা দরকার। উদ্ধার করতে নেমেছি, আর উদ্ধার করতে যখন নেমেছি জয়ের জন্যই নেমেছি, ড্র করতেও নামিনি, হারতেও নামিনি। উল্টো দিকে প্রার্থী মদন মিত্র লোকবল, অর্থবল সবকিছুতে টক্কর দিচ্ছেন, এটা বাজ ইন দ্য উইন্ড। আর বিজেপির প্রার্থী হেভিওয়েট হোক বা না হোক, তার মানি পাওয়ার প্রচুর। লড়াইটা কি কোথাও অসম্ভাবনা হচ্ছে? একেবারেই না, কারণ প্রার্থী অর্থবলে হতে পারে, বাহুবলে হতে পারে, কিন্তু আমি জনবলে শক্তিশালী। আমাদের এই সময়কার যে কর্মসূচিগুলো আমরা করেছি, আমাদের কামারহাটিতে 5টা এরিয়া কমিটি, 5টা এরিয়া কমিটির 3টে এরিয়া কমিটির মিছিল হয়েছে। যত দিন যাচ্ছে মানুষের ঢল নামছে। যেমন গত রোববারে, আমি তো এখানে অনেকদিন ধরে আছি, আমার জন্ম থেকে শুরু করে রাজনৈতিক জীবন সবই এখানে। আমি কোনোদিন আমাদের আরিয়াদহ দক্ষিণেশ্বর এলাকায় এই ধরনের মিছিলে মানুষের ঢল এবং মানুষের আবেগ আমার রাজনৈতিক জীবনে আমি দেখি। একটা জিনিস তো খুব পরিষ্কার, সেটা হচ্ছে শাসক মানে রাজ্যের শাসক দল, তার বিরুদ্ধে যে পপুলার সেন্টিমেন্ট ইন দ্য উইন্ড, সেটাকে যদি এনক্যাশ করা যায় তাহলে যিনি করতে পারবেন এগিয়ে তিনি জিতবেন। তো সেই লড়াইতে বিজেপি প্রার্থীর থেকে আপনি কোথায় এগিয়ে আছেন, আমি যদি খুব স্পেসিফিক জিজ্ঞেস করি? বিজেপি 2019-এ তো বিজেপির ওয়েস্ট বেঙ্গলে বড়ভাবে আগমন। 19-এর ইলেকশনে জেতেননি, 21-এর ইলেকশনে জেতেননি, 24-এর ইলেকশনেও জেতেননি, 26-এর ইলেকশনেও জিতবে না। সারা রাজ্যেও জিতবে না, আর এখানে তো জিতবেই। এখানে যখন তপন সিদ্ধের ক্যান্ডিডেট হয়েছিল, অর্থাৎ জিতেছিল যেবার, তখনও কামারহাটি থেকে বিজেপি লিড পায়নি। কামারহাটির মানুষ ধর্মীয় উন্মাদনার ভিত্তিতে ভোট দেয় না। কামারহাটির মানুষ তার দৈনন্দিন জীবনের সমস্যা, তার সমাধান, এটা বিবেচনা করেই ভোট দেয়। সেই বিবেচনার ভিত্তিতে, আর মানুষের সঙ্গে তো আমার 365 দিনের সম্পর্ক। এমন না যে আমি এমএলএ থাকলাম তখন সম্পর্ক, এমএলএ থাকলাম না তখন সম্পর্ক, তা না। যখন আমি এমএলএ ছিলাম না, আমার কথা কেউ এমএলএ হিসাবে ভাবতেও না, তখন থেকেই আমার মানুষের সঙ্গে সম্পর্ক। সে রাধিকা ব্যানার্জির ইলেকশন হোক, শান্তি ঘটকের ইলেকশন হোক, তার অন্যতম সৈনিক আমি একজন ছিলাম। আর সেই মানুষ আমি চিনি।
মানুষ যে কথাগুলো বলছে এবং জড়িয়ে ধরে কেউ কোনো কোনো মানুষ এটাও বলছে যে এই আপদদের বিদায় দিন। আপনার টোটাল স্লোগানের যদি কর্পোরেট ভাষায় বলা যায়, ক্যাচ লাইন দেখছিলাম, কথা হবে চোখে চোখ রেখে। এই কারণেই এই যে ভোট লুট করার প্রবণতা, সেই ভোট লুট করার জন্য এখানে যে গুন্ডারাজ আছে সেই গুন্ডারাজকে মোকাবিলা করার জন্য এবং এখানে যে অরাজকতা আছে তাকে মোকাবিলা করার জন্য মানুষের চোখে চোখ রেখেই কথা বলা উচিত। আমরা যারা মানুষের কাছে কিছুটা গ্রহণযোগ্য, আমরা যদি চোখে চোখ রেখে হিম্মত দেখাতে পারি তাহলে মানুষও সেই হিম্মতের দ্বারা উৎসাহিত হবে, ভরসা পাবে। সেই জন্যই ওটাই আমার ক্যাচ লাইন। আর যারা ক্রিটিক তারা এটা বলছে যে যারা মদন মিত্রের বাহুবলী বাহিনী, তাদের অনেকে এবার আপনি যেহেতু প্রার্থী হিসেবে ফিরে এসছেন, কেউ কেউ অফ হয়ে গেছে আর কেউ কেউ এখনো জেলে। ফলে আপনার যে নির্বাচনী মেশিনারি সাজানোর পুরনো অভিজ্ঞতা, সেটা অনেক বেশি এফেক্টিভ হতে চলেছে। এটা কি ঠিক? আরো তো জেলে যাবে, মদন মিত্রও তো জেলে ছিল, মদন মিত্র জেলে ছিল না? কাজে কে জেলে যাবে কে জেলে যাবে না এ তো প্রশাসন ঠিক করবে কাদের বিরুদ্ধে কি অভিযোগ আছে। না, এটা বলছে যে আপনার এটা অ্যাডভান্টেজ হয়ে যায়। এতে আমার কোনো অ্যাডভান্টেজ নেই। যে গুন্ডারা ছিল সে গুন্ডারা বেশিরভাগই এলাকায় আছে, কিন্তু তাদের ঠান্ডা করার মতন রসদও আছে, সেটা হচ্ছে মানুষ। মানুষ যদি রাস্তায় নামে না, কোনো মেশিনারি টেশিনারি কাজ করে না। আমি একটা অ্যানালিটিক পার্টি ঢুকবো, সেটা হচ্ছে উদ্বাস্তু এলাকা আপনার যে কনস্টিটুয়েন্সি কামারহাটি, তার একটা বড় অংশ। এখন উদ্বাস্তু আন্দোলনের যে ইতিহাস, তাতে যখন মানুষ এখানে আক্ষরিক অর্থে মাথা গোঁজার লড়াই লড়ছিল, সেখানে কিন্তু বিজেপির যারা পূর্বসূরি, ওরাও যেটা অফিসিয়ালি রেকগনাইজ করেন, জনসংঘ বলুন, হিন্দু মহাসভা বলুন, শ্যামাপ্রসাদ মুখার্জি বলুন, তাদের কিন্তু সেদিনকে উদ্বাস্তু পুনর্বাসনের লড়াইতে কোনো ভূমিকা ছিল না। তারপরেও উদ্বাস্তু এলাকাগুলোতে একটা মেরুকরণের প্রবণতা, এটা কিভাবে সম্ভব? প্রথমত হচ্ছে যে সেই উদ্বাস্তু আন্দোলনে গোটা রাজ্যে যারা নেতৃত্ব দিয়েছিল কমিউনিস্টরা, তাদের অন্যতম নেতা যারা, তারা আমাদের এই অঞ্চলেই তারা এসেছিলেন। রাধিকা ব্যানার্জি একটা বড় নাম, তিনি ত্রাণ পুনর্বাসন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন পরবর্তী প্রথম লেফট ফ্রন্ট গভর্নমেন্টের। তিনি ছিলেন এই আন্দোলনের গোটা রাজ্যের নেতা। প্রাণকৃষ্ণ চক্রবর্তী বা আমাদের এখানে অন্য যারা থাকতেন তারা যে নেই প্রয়াত, অমূল্য চক্রবর্তী, দ্বিজেন পাল, এসব যে নাম, তারা এখানে এই উদ্বাস্তুদের সংগঠিত করেছে। এবং আমাদের সরকারের সময় থেকেই এদের জমির দলিল শুধু হয়নি তাই না, এটা সরকারি যে সিদ্ধান্ত ছিল যে 10 বছর প্রাপ্তির পর 10 বছর পরে তারা ওটা নাম ট্রান্সফার করতে পারবে বা অন্য কোনো ডেভেলপমেন্টও করতে পারবে, যার জন্য ওখানে এখন অনেকগুলো মাল্টি স্টোরিড বিল্ডিং হচ্ছে। প্রয়োজনের কারণে যে 4 কাঠা জমি পেয়েছে, 4 ভাই কি 3 ভাই, তাদের এক্সটেন্ড করতে হচ্ছে। সেসব কারণে কিছু নন উদ্বাস্তু ভোটার বা পরিবার তারাও ওখানে এসছে। কাজেই সেটা এখনই নির্ণয় করে নেওয়া ঠিক না যে উদ্বাস্তু যারা তারা আমাদের বিরুদ্ধে চলে যাবে। মানে সোশ্যাল ডেমোগ্রাফির একটা চেঞ্জ হয়েছে। অবশ্যই সোশ্যাল ডেমোগ্রাফির একটা চেঞ্জ হয়েছে। এবং এই ফ্ল্যাট কালচারে, আমি তো ছোটবেলা ফ্ল্যাটে থাকতাম, অর্থাৎ কোয়ার্টারে থাকতাম, এই ফ্ল্যাট কালচারে একটা অদ্ভুত আত্মকেন্দ্রিকতা তৈরি। যখন ঘরের ফ্ল্যাটে ঢুকে যখন দরজা বন্ধ করে দেই, তখন আশেপাশে সব মনে হয় এ তো আমার পরিবারটাই আমার সব। এটা এখন যারা এসছেন দেখবে বড় বড় কমপ্লেক্সে যারা থাকে, তাদের ওখানে ঢোকার কোনো সুযোগ নেই এবং তারাও বাজার করতে যাওয়া ছাড়া বাইরে আসে না। ওখানে ওদের কমিউনিটি হল টল থাকে, সেখানে অনেক জায়গায় জিম আছে, সেসব করেই সময় কাটিয়ে দেয়। কলোনিগুলোতে এই ভারসাম্যের পরিবর্তন হয়েছে, কাজেই সবটা ধরে ফেলা মুশকিল যে শুধু কলোনির লোকেরাই যারা উদ্বাস্তু তারাই ভোট দেননি। আর দুই হচ্ছে যারা এই উদ্বাস্তু আন্দোলনটা করেছেন, উদ্বাস্তু এই কলোনিগুলো গড়ে তুলেছেন, জমির দলিল পাইয়েছেন, তারা অনেকেই এখন আর প্রাকৃতিক কারণে নেই।
আজকের ছেলে মেয়ে আগে যেমন আমাদের এখানে কলোনিগুলোতে অমুক কলোনি বলে তারা গর্ববোধ করে বলতো, এখন সেগুলোকে তারা বলে নগর। যতীন দাস কলোনির পরিবর্তে যতীন দাস নগর, নন্দননগর কলোনির পরিবর্তে নন্দননগর। এই যে একটা মানসিকতার চেঞ্জ হয়েছে, আর সোশ্যাল সাইকিতে একটা চেঞ্জ। সোশ্যাল যে চেঞ্জটা হয়েছে, সেই চেঞ্জটাও কিছুটা ফ্যাক্টর। তবে সবটাই এখনকার মানুষ অনেক বেশি সচেতন, এবং আজকালকার ওই কলোনির ছেলেমেয়েরাই তারা পড়াশোনা করে অনেক ভালো ভালো জায়গায় চাকরিও করছে এবং অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতেও পড়ছে। আমি তার- একটু আগে একটা পথসভা শুনছিলাম, সেখানে বিজেপি পথসভা, সেখানে বলছিল যে মানস মুখার্জি লোক ভালো, সবই ঠিক আছে, কিন্তু সিপিএম তো কোনোভাবেই তৃণমূলকে সরাতে পারবে না। তাহলে আপনারা যারা তৃণমূলকে সরাতে চান তারা সিপিআইএম এর মানস মুখার্জির বদলে বিজেপি প্রার্থীকে ভোটটা দিন। কিভাবে এটাকে কাউন্টার করছে? এটা কাউন্টার করতে হচ্ছে না এই কারণে, বিজেপি এখানে জেতার কোনো সম্ভাবনা নেই। প্রার্থী ভালো মানে ব্যক্তি মানুষ হিসাবে ভালো, আমার সঙ্গেও তার এলাকার মানুষ হিসেবে দীর্ঘদিনের পরিচয়। কিন্তু বিজেপির নিজেদের মধ্যেও সমস্যা আছে, আবার এদেরও সমস্যা আছে, বিজেপি নিজেদের মধ্যে সমস্যা ঠিক, তৃণমূলের নিজেদের মধ্যে সমস্যা কত? ভয়ঙ্কর সমস্যা, ভয়ঙ্কর। সেটা কি আপনাকে কোনো এজ দেবে? আমি কি এজ দেবে কি দেবে না, কার এজ পাবো না, এটা নিয়ে চিন্তিতই না। আমি বুঝি এখানে মানস মুখার্জি মানুষের কাছে একটা নাম, এবং বামপন্থীদের একটা পুরনো ঘরানা, সেই নামের জন্যই মানুষ ভোট দেবে। আমি যা ঘুরে ঘুরে ঘাড়ে বুঝছে তাই, কাজে এটা অন্য কোনো ফ্যাক্টর এখানে কাজ করবে না। আমার শেষ প্রশ্ন যে একটা কথা আমরা প্রায় শুনি, মানে সাংবাদিক মহলও কথাটা খুব ঘুরে, যে এটা ওয়ান ডে ম্যাচ আজকের দিনে নির্বাচনটা। আচ্ছা, এবার কি মনে হচ্ছে ওয়ানডে ম্যাচ হবে? হ্যাঁ, আমি আমি আপনার মূল্যায়নটাই চাইছি। একটা হতে পারে যে প্রথম দফায় ভোটে যদি বিজেপি হয়ে যায়, ধাক্কা খেয়ে যায়, ওদের যদি অ্যাসেসমেন্টে বেরোয় যে ওখানে ওরা পাচ্ছে না, তখন আবার নতুন করে গট আপ গেম হয়ে যাবে বিজেপি এবং তৃণমূল। তাহলে আলাদা, তাহলে হয়তো ভোট ওই রকম হবে। কিন্তু তা আর নাহলে এখনো পর্যন্ত ইলেকশন মেশিনারি আমরা যা দেখছি, পুলিশের যা মনোভাব দেখছি, সেন্ট্রাল বাহিনীর যা মনোভাব দেখছি, আমাদের দু একজন সেন্ট্রাল ফোর্সের সঙ্গে তারা যখন ওই রাউন্ড দিচ্ছে সেই সময় কথা বলতে গিয়ে বুঝেছে যে তারা স্টেট পুলিশের কোনো হেল্প নিয়ে তারা কোনো বুথে ঘুরবে না। ওদের কি ওই জিপিআরএস সব দিয়ে টিয়ে দিয়েছে, তারা নিজেরাই এখন বুথ চষে বেড়াচ্ছে, চিনে নিচ্ছে, রাস্তাঘাট চিনে নিচ্ছে। এটা যদি সত্যি হয় যে বুথের 100 মিটারের মধ্যে কোনো স্টেট পুলিশ থাকবে না, তাহলে আমার ধারণা ভোটের মতন হবে। যদি, আমি আবারও বলছি, যদি 24 তারিখে বিজেপি ধাক্কা খেয়ে যায়, তখন বিজেপি কিছুতেই চাইবে না সিপিআইএম জিতুক, কারণ বিজেপির কাছে প্রথম শত্রু হচ্ছে মুসলমান, তারপরে শত্রু হচ্ছে কংগ্রেস। কাজে সেই বিজেপি তখন আবার তৃণমূলকে সুযোগ করে দেবে। আপনার কর্মীরা কতটা প্রস্তুত? কর্মীরা তো আমি ইলেকশনের দিন যে মোকাবিলার ব্যাপারটা, ও তো সে ব্যাপার মোকাবিলা করবো তো, ওই মোকাবিলায় আমি নিজে যথেষ্ট পারদর্শী।